কারণ বর্তমান ব্যবস্থায় 10 টাকার টিকিট বিক্রি করলে এটা ওনারা পায় 2 টাকা, আর 1 টাকার মানে 1 টাকা বিক্রি করলে 80 পয়সা নিয়ে অন্যরা নিয়ে যায়, আর 20 পয়সা পান ওনারা। যদি 20 পয়সা প্রযোজক পান তাহলে কীভাবে তারা ছবি নির্মাণ করবেন? আমি ইনভেস্ট করব, আয় করব, আর মধু খেয়ে যাবে আরেকজন, এটা হতে পারে। এখানেও সংস্কার দরকার। আমি শুরুতে একটু স্মরণ করি, আসলে তো পরিদেশে কোনো কিছুই বঙ্গবন্ধু ছাড়া হয় না। মাত্র কত বছর, 4.5 years শাসন করেছেন, বাট এমন কোনো ক্ষেত্র নাই 72, 73, 74, 75, 3.5 বছর, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে ওনার অবদান নেই। এই এফডিসি কিন্তু ওনার হাতে সৃষ্টি। তো এই বঙ্গবন্ধু কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আজকে আব্দুল করিম এমডি নিয়োজিত হয়েছে, আমি মনে করি তোমার হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা সেটি পূর্ণ হবে এবং এফডিসি বাংলাদেশের সংস্কৃতির আবার কেন্দ্রে পরিণত হবে। আমি আগের এমডিকেও প্রতি বছর আগে বলেছিলাম, তো আমি তোমাকে বলবো যে এই বর্তমান যে মন্ত্রী আছেন, মন্ত্রী মহোদয়, উনিও খুবই ম্যান অফ ড্রাইভ। তো তাকে নিয়ে বেটার যে ইউ ভিজিট ইউনিভার্সাল স্টুডিও ইন লস অ্যাঞ্জেলেস, গেলে ধারণা হবে যে একটা মডার্ন স্টুডিও কেমন হতে পারে। তো যদি তোমার সরকারি অর্থ না থাকে, ছুটি নিয়ে হলেও তুমি, আমি জানি তোমার বিজনেস ক্লাস এন্টারটেনমেন্ট, বা যদি গভর্নমেন্ট টাকা না থাকে ছুটি নিয়ে হলেও যাও, যে ইকোনমি ক্লাস টিকেটে হলে দেখে আসো যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। এবং তারপরে আমরা কিন্তু যখন কোনো জাতি যখন ইকোনমিক্যালি ডেভেলপ হতে থাকে তখন বিশ্বকে জানান দিতে হয়। মালয়েশিয়ানরা যখন ইকোনমিক্যালি খুব বড় হয়ে যাচ্ছিল তখন তারা কিন্তু টুইন টাওয়ার বানায় সারা বিশ্ব জানান দিয়েছে যে আমরা উই আর কামিং। যখন হংকং লোকজন যখন বড় লোক হচ্ছিল তখন তারা কিন্তু 1-1 তৈরি করেছে, করে সারা বিশ্ব জানান দিয়েছে যে আমরা আসছি, উই আর কামিং। যখন দুবাইওয়ালারা কামিং এজ এ হাব, তারা কিন্তু বুর্জ আল খলিফা তৈরি করেছে, তারপরে এখন লংগেস্ট টাওয়ার একটা বানাচ্ছে, মানে অ্যানাউন্সমেন্ট করা যে উই আর কামিং, উই হ্যাভ কাম। তো আমরা এখন যা করবো সেখানে কিন্তু দ্যাট শুড বি সিগনেচার যে উই আর কামিং। সো লেটস বিল্ড এফডিসি লাইক ওয়ান অফ দি মোস্ট অ্যাডভান্স সেন্টার, যেখানে এখন আমরা দৌড়াই কিছু একটা হলে মুম্বাইতে, দৌড়াচ্ছি কলকাতাতে, দৌড়াচ্ছি থাইল্যান্ডে, দৌড়াচ্ছি কিছু একটা এডিটিং করতে হলে দেখি তাহলে দৌড়াই আমাদের থাইল্যান্ডে। লেট দোজ পিপল কাম টু আওয়ার কান্ট্রি। সো এটাই তোমার কাছে প্রত্যাশা, অ্যাজ এ বন্ধু, নট অ্যাজ এ ডিজি, অ্যাজ এ বন্ধু, অ্যাজ এ কী বলে নর্মাল অডিয়েন্স অ্যান্ড সিটিজেন অফ দি কান্ট্রি। অ্যান্ড আমরা বিশ্বাস করি, আশা করি তোমার ঘাড়ে খুব বেশি দায়িত্ব দিচ্ছি না, ইউ ক্যান ডু ইট, দ্যাট ইউ ক্যান, উই ফার্মলি বিলিভ। আর সেক্ষেত্রে আমরা যারা আছি তোমার সঙ্গে আছি, তোমার সহযোদ্ধা হিসাবে। বাংলাদেশে এখন অনেক সমস্যা, শুধুমাত্র সিনেমা হলের সমস্যা না, মাত্র 300 হল চালু আছে। এই যে একটা ভালো ছবি করতে গেলে প্রায়, যদি আমরা যেটা বললো দীপন, ভিএফএক্স, এগুলো যদি করতে চাই, আমরা ভালো করে ভিএফএক্স করতে চাই, তাহলে দেখা যাবে এই ছবির কস্ট দাঁড়াবে অ্যারাউন্ড 4 crore। তো এখন 4 কোটি টাকা তুলতে গেলে কিন্তু, টিকিট তুলতে গেলে মানে ইয়াটা কী বলে, শুধু ইনভেস্টমেন্ট এটা তুলতে গেলে কিন্তু বেচতে হবে 20 কোটি টাকার টিকিট বর্তমান ব্যবস্থাপনা। এটাও একটা বোধহয় জায়গা যেখানে আই থিঙ্ক এই যে যারা সিনেমা প্রডিউসার্স, দে নিড ইয়ার ইন্টারভেনশন। কারণ বর্তমান ব্যবস্থায় 10 টাকার টিকিট বিক্রি করলে এটা ওনারা পায় 2 টাকা, আর 1 টাকার মানে 1 টাকা বিক্রি করলে 80 পয়সা নিয়ে অন্যরা নিয়ে যায়, আর 20 পয়সা পান ওনারা। যদি 20 পয়সা প্রযোজক পান তাহলে কীভাবে তারা ছবি নির্মাণ করবেন? আমি ইনভেস্ট করব, আয় করব, আর মধু খেয়ে যাবে আরেকজন, এটা হতে পারে। এখানেও সংস্কার দরকার, যাতে করে বাংলাদেশে আমরা প্রায় 18 কোটি মানুষ, যদি পশ্চিমবাংলা জনসংখ্যা ধরি, সেই সঙ্গে ডায়াসপোরা, ফরেন ডায়াসপোরা, মানে হচ্ছে যেখানে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এখন বাঙালি কমিউনিটি বসবাস করে, এগুলো ধরলে প্রায় 36 crore, 36 থেকে 38 কোটি মানুষ বসবাস করে।
তো আমরা কিন্তু এটা কন্টিনেন্ট বলে নিই, সো আমাদের হিউজ প্রসপেক্ট ফর বাংলা সিনেমা। তো সেক্ষেত্রে যদি আমরা এটা সেক্ষেত্রে আমি বলবো যে এটা ইটস এ গোল্ড মাইন। এখানে ইনভেস্টমেন্ট আসার, কর্পোরেট ইনভেস্টমেন্ট আসার হিউজ অপরচুনিটি আছে যদি আমরা এখানে বিজনেসটাকে ঠিক করে রেগুলেট করে দিতে পারি। তো আমি এখানে তোমার আই উইল এক্সপেক্ট ইউর ইন্টারভেনশন সো দ্যাট এখানে এই বিজনেসটাকে রেগুলেট করা যায়, যাতে করে এই প্রডিউসাররা এবং ডিরেক্টররা দে গেট দ্য ডিউ শেয়ার। তারা কষ্ট করে পরিশ্রম করে ইনভেস্টমেন্ট করবে আর 1 টাকার মধ্যে 80 পয়সা অন্য জনে নিয়ে যাবে। কি অদ্ভুত এক ব্যবস্থা এখানে। কীভাবে এটা আগাবে? এটা আগাবে না যদি এর মধ্যে ইন্টারভেনশন না হয়। তারপর একটা হলো যে ওই যখন আমাদের 35 মিলিমিটার থেকে যখন ডিজিটাল ফিল্ম হলো, তখন কি হলো, সিনেমা হলগুলোর ক্ষেত্রে আরেকটা বিপর্যয় কিন্তু আসছে। ওই বিপর্যয়টা থেকে বের করতে হবে। এই যে প্রজেক্টর যেগুলো, এগুলো সেন্ট্রালি করতে হবে এবং এটা টাকা খুব বেশি না। আমি একবার মানে চিন্তা করি, আমার যে আগে একজন ডাইরেক্টর কমিউনিকেশন ছিল, সে নাও হিজ ইন গোমা, আফ্রিকা। তো ওকে বললাম, দেখো তুমি একটা ইয়ে করো তো, যে যদি র্যাব কল্যাণ ট্রাস্ট এটা ব্যবস্থা করে কত টাকা খরচ লাগবে। ও কিন্তু একটা বাজেট দিয়েছে আমার, বিলো 20 crore বাজেট দিয়েছে আমাকে। তো আমার মনে হয় যদি এরকম যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করতে গেলে অনেক বিষয়, কন্ট্রাক্টরের লাভ আছে, তারপরে ভ্যাট, আইটি, অনেক কিছু আছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এই ধরনের একটা যদি আমরা করতে যাই কিছু একটা 30-35 কোটি টাকা বেশি লাগার কথা না। তো করে একটা কিছু করা দরকার, যাতে করে এই সিনেমা হলগুলো কোনো ব্যক্তির কক্ষিগত না থেকে সরাসরি ওপেন হয়ে যায় এবং সবাই এখানে ব্যবসা করতে পারে এবং এখানে ফেয়ার কম্পিটিশন তৈরি হয়, ফেয়ার কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু রোগ, আমি যেহেতু আমি এই এফবিসির সঙ্গে জড়িত আছে, ওই যে সরকার কর্তৃক আলাদা একটা কমিটি আছে কিন্তু, ওই যে পাইরেসি, অ্যান্টি পাইরেসি, সেটার আবার ডিজি র্যাবি, এটা হচ্ছে আহ্বায়ক। তো সে কারণে এই বিষয়গুলো আমি জানি, একাধিকবার আমি এফবিসিতে গিয়েছি, সবার সঙ্গে কথা বলেছি। প্লাস ইস এ স্মল কান্ট্রি, উই নো ইচ আদার। যে সবাই আর সভাপতি হচ্ছে আমার সভাপতি, কী বলে, পরিচালক সমিতির সভাপতি। এরকমভাবে সবাই স্মল কান্ট্রি। আমাদের দেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমার দেশে যে এই দেশটার মানুষের চেহারা একরকম, সাইজ একরকম, ভাষা এক, খাদ্যাভ্যাস এক, সংস্কৃতি এক, মূল্যবোধ এক। এটা আমাদের বিরাট অ্যাডভান্টেজ। সে কারণে কিন্তু কী হয়, আমাদের মধ্যে একটা দ্রুত যে আমাদের যে হোমোজেনিটি আছে, উই আর ভেরি হাইলি হোমোজেনাস। এটা আমাদের বিশাল একটা স্ট্রেংথ। উই নো ইচ আদার। সো এইভাবে কিন্তু আমরা অনেক কিছু জানি। তো সেগুলো হয়তো আমি অ্যাজ অ্যান আউটসাইডার জানি, অ্যান্ড নাও ইউ আর এন ইনসাইডার। সো আমি এগুলো কুইক রেফারেন্স হিসেবে আজকে তোমাকে ট্রান্সফার করলাম, সো দ্যাট ইমিডিয়েটলি ইউ ক্যান বি ইন টু বিজনেস। আর আমার যে কথাগুলো আছে সেগুলো ইউ ক্যান অলসো ডেফিনেটলি ইউ ক্যান ইনকারেজ টু অ্যান্ড গেইন ফার্দার নলেজ ওভার দ্যাট। এবং এই বিষয়গুলো, এই ছোটো ছোটো সমস্যাগুলো সমাধান করলে কিন্তু আমি মনে করি সিনেমা হলও আসবে, নতুন সিনেমা হলও তৈরি হবে, নতুন প্রডিউসারও তৈরি হবে। দর্শকের যে অভাব নাই সেটা প্রমাণ কিন্তু সিনেপ্লেক্সগুলো। সো সিনেপ্লেক্সগুলো কিন্তু উপচে পড়ে দর্শক। সো দর্শক কিন্তু আমাদের দেশে অভাব নেই। খামাখা দর্শককে ব্লেম করে আমি মনে করি ইটস নট জাস্টিফাইড। সো বিকজ এই যে যমুনা ফিউচার পার্কে যান আর ওই বসুন্ধরা মার্কেটে যান, সিনেপ্লেক্স কিন্তু অল দি টাইম এগুলো ওভারফ্লো করছে। যদি আমরা এনভায়রনমেন্ট দিতে পারি, এনভায়রনমেন্ট, এবং আমরা যদি দিতে পারি সিনেমা, তাহলে দর্শকের অভাব নেই। আর সিনেমা তখনই ভালো হবে যখন এই ভিতরে যে আনফেয়ার অনেক প্র্যাকটিসেস আছে এগুলো তখন আমরা দমন করতে পারি। এনিওয়ে, উইথ দিস এটা বললাম বিকজ তোমাকে দেখে আমার ব্যক্তিগতভাবে অনেক হাই হোপস, তো সেই কারণে আমি এগুলো বললাম। যদি বন্ধু বেশি বলে ফেলি তো যদি তোমাকে চাপে ফেলে দিই ক্ষমা করে দিও। আচ্ছা, আর রিগার্ডিং এইটা বা আমাদের সুন্দরবনের যে বিষয়টা, উই আর ভেরি গ্রেটফুল টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড অলসো টু দ্য অনারেবল হোম মিনিস্টার। বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত 33 বার আমাদের সঙ্গে এই সুন্দর উপকূলীয় অঞ্চল সফর করেছেন। যখনই বলেছি যখন যাই সারেন্ডার আছে, উনি কিন্তু সমস্ত কাজ ফেলে রেখে আমাদের সঙ্গে গিয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে এটা উৎসাহ জুগিয়েছেন, ডিরেকশন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। কারণ কি, শুধুমাত্র দস্যুমুক্ত করা তো গুরুত্বপূর্ণ ব্যাপার না, এটাকে সাস্টেনেবল করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই জন্য আমাদের অনেক কাজ করতে হয়েছে। আমরা সামনে কাজ করেছি, পিছনে কাজ করেছি, করে আমাদের অফিসারদের যে অফিসার এবং ট্রুপস, তাদের যে কত ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, হস্টাইল এনভায়রনমেন্ট,
এই গরমকালে জানি না কেউ গেছেন কিনা উপকূলে, একদিন থাকলেই কিন্তু চামড়ার উপরে প্রায় হাফ ইঞ্চি পুরো লবণ জমে যায়। হ্যাঁ, এবং ওখানে পানি কী বলে হস্টাইল, প্রকৃতি হস্টাইল, ওয়েদার হস্টাইল, টেলিফোনের কোনো ইয়ে নাই, টাওয়ার নাই, তারপরে টেলিভিশন দেখতে পারবেন না, হ্যাঁ, সাবান নিতে পারবেন না, টয়লেটের ব্যবস্থা নাই। এইখানে আমাদের ফোর্স এবং ট্রুপস অ্যান্ড অফিসার্স মাসের পর মাস কাটিয়েছে। এখনও সুন্দরবনের অভ্যুত্থানে আমাদের অভ্যন্তরে 4টা ক্যাম্প আছে। এই দুবলার চরে অনেকে দিয়ে থাকতে পারে, ওই কী পূর্ণিমা, একটা রাস পূর্ণিমা। তো দ্যাটস এ পিকনিক, বাট ওই যখন আপনি দিনের পর দিন থাকবেন, দ্যাটস নট এ পিকনিক। কারণ হলো তখন আপনাকে এই কী বলে মানে যে পানি যেটা কিন্তু ড্রিঙ্কবল না, এটাকে আমরা যদিও চেষ্টা করে আমরা এটাকে সুইট করার চেষ্টা করি, এটা সুইট আলটিমেটলি হয় না। তারপর ওখানে পুকুরের পানিও কিন্তু অনেকটা নোনা পানি আর কি। তারপরে যে ওয়েদার, তারপরে ঝড় বাদল, তারপরে শীতকালে আবার প্রচণ্ড শীত, সব মিলিয়ে একটা বৈরী আবহাওয়া এখন আছে। তো সেখানে থাকা কিন্তু ইটস নট বিচ লাইফ। অনেকে মনে হতে পারে যে সুন্দরবনে উপকূলে গিয়ে থাকা বোধ হয় এনজয়িং ভ্যাকেশন অন এ বিচ। ইটস নট এনজয়িং ভ্যাকেশন অন এ বিচ। তো কারণ এখানে কোনো ধরনের কোনো এই যে সভ্য সমাজের সুবিধা নেই। তো এই সময় জায়গায় আমাদের অফিসার এবং ট্রুপস মাসের পর মাস, বছরের পর বছর কাজ করেছে। মাই হ্যাটস অফ টু মাই ট্রুপস অ্যান্ড অফিসার্স। এবং তারা করেছে কিন্তু ফর দি কমিটমেন্ট অফ দি টু দি পিপল অফ দি কান্ট্রি। এই যে 400 বছর ধরে এই অঞ্চলে এই উপদ্রব ছিল, এবং আমরা আমাদের স্বাধীন দেশে প্রায় 40 বছর ধরে এই উপদ্রব ছিল। এবং এই উপদ্রবটা বোঝা যায় না এই অঞ্চলের মানুষ হিসেবে, এটা বোঝা যাবে যদি উপকূলে যান। যে আমাদের শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেব বলছিলেন, উনি আমাকে গল্পটা বলছিলেন যে আমি একবার গিয়েছিলাম, এই অভিজ্ঞতা হয়েছে, জেলেরা আমাকে এভাবে কান্নাকাটি করেছে। আমি বললাম যে আপনি আজকে আপনার বক্তৃতা এটা মেনশন করুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি এটা মেনশন করেছেন। এখানে প্রায় 25 লক্ষ মানুষ সরাসরি সুন্দরবনের উপরে বসে। কেউ জাল দিয়ে মাছ ধরে, কেউ গোলপাতা কাটে, কেউ হচ্ছে মধু সংগ্রহ করে। তো এইভাবে প্লাস এখানে আবার এই জাল দিয়ে মাছ ধরা বললে কিন্তু গল্প শেষ না। নৌকার মালিক আছে, মাঝি আছে, অনেক ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ রয়েছে। আর এই 25 লক্ষ মানুষের সরাসরি যদি একজনের 5 জন করে ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে থিঙ্ক অ্যাবাউট যে হাউ মেনি ফ্যামিলিজ আর ইনভলভ, হাউ মেনি পিপল আর ইনভলভ। এরা কিন্তু বছরের বছর এই জলদস্যুদের দ্বারা এখানে আক্রান্ত ছিল, জিম্মি ছিল, এরা বন্দি অবস্থা ছিল। এদের হাতে এরা মানুষ খুন করেছে, জলদস্যুরা এরা অত্যাচার করেছে, আমাকে দেখিয়েছে, আঙুল কেটে নিয়ে গেছে। নৌকা থামাতে দেরি হয়েছে, নৌকার থেকে ডাকাতি নৌকাতে লাফ দিয়ে নেমে মাঝির হাতে কোপ দিয়েছে, মাঝির হাত টান দিয়েছে, হয়তো আঙুল লেগেছে, আঙুল চলে গেছে, আমাকে দেখিয়েছে যে স্যার আমার আঙুল গেছে। তো এখন এখানে এদেরকে চাঁদা না দিয়ে কেউ ওই এলাকায় মাছ ধরতে পারতো না, কেউ এলাকায় গোলপাতা কাটতে পারতো না, কেউ ওই এলাকায় মধু সংগ্রহ করতে পারতো না। এবং তারপরে রয়েছে আমাদের এই যে ফ্লোরা অ্যান্ড ফনা, এখানে বাঘ মেরে তার চামড়া তারা বিক্রি করে দিয়েছে ব্ল্যাক মার্কেটে, হাড় বিক্রি করে দিয়েছে। আপনারা জানেন যে আমরা কিন্তু র্যাব ফোর্সেস কিন্তু বন্য প্রাণী সংরক্ষণের জন্য একটা সরকারের একটা পদক আছে, পুরস্কার আছে, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড। আমরা কিন্তু 2015 সালে র্যাব ফোর্সেস এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। কারণ হচ্ছে আমরা অসংখ্য যে স্মাগলারদেরকে ধরেছি, আমরা যে হরিণের চামড়া, বাঘের চামড়া যারা ব্যবসা করে ধরেছি, এদেরকে গ্রেপ্তার করেছি, বিচারের মুখোমুখি করেছে। তো এখন এই হরিণ, বাঘ, সাপ, কুমির সবই ছিল এদের দ্বারা হুমকির সম্মুখীন। আমরা রিসেন্টলি দেখেছেন যে বাঘের সংখ্যা বেড়েছে, বিকজ আমরা ডাকাতকে নিশ্চিহ্ন করেছি সে কারণে। তো সবচেয়ে ভালো হতো যদি আমরা আমাদের সব লোকজন সুন্দরবনে থাকে, টেম্পোরারি অবস্থানে থাকে, অস্থায়ী ভাবে থাকে। যদি আমরা সুন্দরবনের স্ট্র্যাটেজিক অবস্থানগুলোতে 4টা স্থায়ী ক্যাম্প করতে পারতাম তাহলে ভালো হতো। তাহলে আমাদের লোকজনের জন্য কমফোর্টেবল হতো এই কাজটি করার জন্য, দায়িত্ব পালন করার জন্য। কারণ আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত করেছি, কিন্তু এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে সুন্দরবনকে দস্যুমুক্ত ধরে রাখা। আমাদের ধারণা যদি আমরা এনফোর্সমেন্টের মাধ্যমে আগামী 4-5 বছর ধরে রাখতে পারি, তার মাধ্যমে ইকোনমিক অবস্থা এমন হবে যাতে করে তখন আর ডাকাতি করতে ওখানে যাবে না। তো আমাদের এই যে একটা দিক বললাম যে জলদস্যু যে বিষয়টা বললাম, যে মাছ ধরার জেলে বাওয়ালি, তারপরে হচ্ছে আপনার
কলপাতা সংগ্রহকারী, কাঠ সংগ্রহকারী, মধু সংগ্রহকারী, এদের একটা বিষয় তো আছে। পাশাপাশি কিন্তু যেহেতু সুন্দরবন হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ, এটাকে কেন্দ্র করে আমাদের বিশাল পর্যটন সম্ভাবনা আছে। এখন যদি আমাজনকে কেন্দ্র করে ব্রাজিল বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারে, সুন্দরবনকে কেন্দ্র করে আমরা কেন বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারবো না? সুন্দরবন সিকিউর করার সঙ্গে সঙ্গে, সুন্দরবন দস্যুমুক্ত করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এখন বিশাল অপার পর্যটন সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমার জানা মতে অলরেডি সেখানে নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে, এবং দেখবেন 4 থেকে 5 বছরের মধ্যে সুন্দরবন এলাকায় একটা ট্যুরিজম শুরু হবে, ন্যাশনাল ট্যুরিজম, এবং তারপরে আর দেখবেন ইন্টারন্যাশনাল ট্যুরিজম শুরু হবে। সেটা খুব 3 থেকে 4 বছরের মধ্যে দেখতে পাবেন। সো সুন্দরবনকে ঘিরে কিন্তু একটা বিশাল ইকোনমিক অ্যাক্টিভিটি এখন তৈরি হবে। এই জেলার এই জলদস্যুরা সুন্দরবনের সবচেয়ে বড় মাছটি খেয়েছে, সবচেয়ে বড় চিংড়ি মাছ খেয়েছে, হরিণ জবাই করে খেয়েছে। তারপরে এই যে যেটা বলছিলাম আমাদের দীপন, যে যত ধরনের গ্যাং কালচার, যত কিছু উপাদান ওখানে বানিয়া সংক্রান্ত ইয়াও আছে, একটা পতিতাপল্লীও আছে। তো এদের যত ধরনের জীবনকে ভোগ করার এরা ভোগ করেছে। তো আমি একজনকে এরা আসলে কেন এরকম করে, আমাদের সাথে কিন্তু বলতে গেলে 4 বছরে 150 লোকের মতো কিন্তু আমাদের সাথে গোলাগুলি দেখে ফেলেছে। তো ও যখন সারেন্ডার করা শুরু করলো, তখন আমার একটা সাইকোলজি জানতে ইচ্ছে হলো যে এরকমভাবে এরা কেন এগুলো করে। তো হয় কি, যেটা মনে হয় যে কারণ যদি যারা দস্যুতা করতে আসে এরা কিন্তু কোটি কোটি টাকার দেখা সাক্ষাৎ পায়। এখন আদারওয়াইজ একজন কামলা শ্রেণীর মানুষ, স্বল্প শিক্ষিত মানুষ হয়তো পোকামাকড়ে জীবনযাপন করতো, সে যখন দস্যু হয় তখন সে রাজস্বিক জীবনযাপন। তো তখন ওরা মনে করে পোকামাকড়ের জীবন 50 বছর ট্রেনার থেকে 10 বছরের রাজস্বিক জীবন অনেক ভালো। দ্যাট কুড বি ওয়ান অফ দি আন্ডারস্ট্যান্ডিং, আই ডোন্ট নো। তো এখন যেটা হয়েছে, এর পেছনে কিন্তু আবার বিশাল ইন্ডাস্ট্রি আছে, যেটা বললাম ব্যাকওয়ার্ড লিগমেন্ট। সাম পিপল তাদেরকে অস্ত্র সাপ্লাই দেয়। কেউ কেউ যারা একবার ওই আপনারা অনেকেই ভারতের ওই বেহর বাগি গল্প পড়েছেন বোধ হয়, উত্তর ভারতে সেটা ভারতের, কিন্তু সেটাকে একসময় উত্তর ভারতের বেহরে প্রচুর টাকা ছিল এবং সেগুলো তারা এখন দমন করেছে। তো ওই যারা একবার এই লাইনে যায় তাদের তো আসলে জীবনটা ডিফারেন্ট হয়ে যায়, নর্মাল থাকে না। এখন এদেরকে কি হয়, একটা বিশাল পিছনে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ছিল গুলি সাপ্লাইয়ের। নর্মাল এদের একটা বন্দুকের গুলি দাম মার্কেটে, নর্মাল মার্কেটে 100 টাকা হয়, এই গুলি তাদের কাছে পৌঁছায় দিয়ে আসা হয়েছে 500 টাকায়। যদি নর্মাল 1 কেজি চালের দাম 30 টাকা 40 টাকা হয়, এই 1 কেজি চাল দস্যুদের কাছে বিক্রি করা হয়েছে, পৌঁছায় দিয়ে আসা হয়েছে 200 টাকায়। তো দেখেন এই যে মাঝখান দিয়ে কীভাবে মধ্যসূক্ত প্রক্রিয়া তৈরি হয়েছে। তারপরে ওই দস্যুদের আমরা একটা পর্যায়ে আমি আমার সাথে বললাম যে আসলে হিসাব করি যে মোট কত দস্যু বাহিনী আছে, কারণ দেখি যে দস্যু বাহিনী মারা যাচ্ছে, ধরতেছি, তারপর শেষ হয় না, রাবণের বংশের মতো। তো আমি বললাম যে আপাতত একটা স্টাডি করো, তো একটা দেখি কত দস্যু বাহিনী আছে। তখন আমরা একটা পর্যায়ে গিয়ে দস্যু বাহিনী খবর পেলাম যে 34টা নন দস্যু বাহিনী আছে। ঠিক আছে, এখন তাহলে আসো একটা হয় ইলিমিনেট করি অথবা সারেন্ডার, একটা কিছু হতো, অ্যারেস্ট করি, এলিমিনেশন হোক আর সারেন্ডার হোক, এবার আমরা দেখছিলাম। তো এই যে এটা করতে, এবং সেই যে আমরা এই তালিকা করে আমরা যে হাতে ধরেছি আমরা, তখন আমরা দেখলাম যে এখানে এই 34টা যে নন গ্রুপ ছিল, সেই গ্রুপগুলোর আবার 34টা এরিয়া ভাগ করা ছিল রাজত্ব। এবং সেখানে যারা মাছ ধরতো ওদের জন্য হুকুম ছিল যে তোরা খুলনায় গিয়ে ওই নির্দিষ্ট আড়তে মাছ বিক্রি করবে। যদি আপনার পার্শে মাছের কেজি হতে হয় অন্য আড়তে 100 টাকা, ওই আড়তে গেলে আবার 80 টাকা। মানে কত ধরনের ব্যবসা। এইভাবে কিন্তু সুন্দরবনের সকল সোশ্যাল যে পাওয়ার নেটওয়ার্ক, এর সঙ্গে এই ডাকাতদের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হচ্ছে। তো তার মানে কি, এদের প্রমোটারের কোনো অভাব ছিল না। আমরা এখন আস্তে আস্তে এই প্রমোটারদেরকেও বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমাদেরকে সুন্দরবনের জেলেরা বলেছে যে স্যার সন্ধ্যার পরে আমরা কোনো বাতি জ্বালাই নেই। কেন? যে বাতি জ্বালালেই দস্যু গড়ায় আসবে। আর এখন কিন্তু তারা সন্ধ্যার পরে টেলিভিশন চালায়, কিন্তু এখন সুন্দরবনে ওই বাংলাদেশে দেখা যায় এন্টিনা দিয়ে, তারা কিন্তু নাও উই ক্যান এনজয় টেলিভিশন। তারা এখন আলো জ্বালিয়ে ভাত খায়, অন্ধকারে ভাত খেতে আগে তারা আলো জ্বালিয়ে ভাত খায়, টেলিভিশন দেখে তারা। এটা কিন্তু এখন আমরা সবাই মিলে করতে পেরেছি। এবং সেখানে আজকে যে শান্তি সুবাতাস বইছে, তার ফলে কিন্তু এই 25 লক্ষ লোক সরাসরি উপকৃত হবে। আমাদের যে গ্যাং কালচার ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল গত 400 বছর ধরে, সাম্প্রতিককালে 40 বছর, সেটা আমরা সেটাকে
ধ্বংস করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমরা বললাম যে স্যার এটাই অবস্থা, এখন আপনি ফর্মালি ডিক্লেয়ার করতে পারেন সুন্দরবন দস্যুমুক্ত। অনেকেই কিন্তু আমাকে বলেছে যে এটা আপনি প্রধানমন্ত্রীতে করাচ্ছেন, তারপরে তো এটা কি ঠিক হবে? যে মানে এভরিবডি ইজ অ্যাপ্রিহেন্সিভ, হ্যাঁ, যে এটা কি ঠিক হবে যদি বাই চান্স পরে কিছু হয়। তো আমি বললাম যে এটা এত বড় একটা সাফল্য সরকারের, সরকার শুড টেক দি ক্রেডিট অফ ইট। কারণ যেটা আমাদের গত 40 বছরের সমস্যা, গত 400 বছরের সমস্যা, সেটি সরকার সমাধান করেছে। সেটি তো অবশ্যই সরকার তার, আমি মনে করি, শুড অ্যাকনলেজ দিস এবং টেক দি ক্রেডিট অফ দিস হিউজ সাকসেস। তো মাননীয় প্রধানমন্ত্রী তো দুর্দান্ত সাহস, আপনারা সবাই জানেন, অন্যতম একজন সাহসী এবং প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক। তো তাকে যেন আমি বলেছি, উনি সাহসের সঙ্গেই উনি বলছে যে আর ইউ শিওর যে তোমার অল রিমুভড? আমি বলছি ইয়েস উই আর শিওর অল রিমুভ অ্যান্ড শেক ইনস্ট্যান্টলি। অনেক কিন্তু ডাউটফুল ছিল, অ্যাপ্রিহেন্সিভ ছিল যে বলা ঠিক হবে কিনা, আসলে মুক্ত হয়েছে কিনা, আর মুক্ত হলেও বলা ঠিক হবে কিনা। কিন্তু আমরা জানতাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে ঘোষণা দেওয়ার পরবর্তী চ্যালেঞ্জ আমাদের জন্য কী থাকতে পারে। চ্যালেঞ্জ ছিল হচ্ছে ধরে রাখা। আমরা কিন্তু সাফল্যের সঙ্গে, আল্লাহর রহমতে সবার সহযোগিতা নিয়ে সাফল্যের সঙ্গে কিন্তু আমরা এটাকে ধরে রেখেছি। এবং যখনই নতুন কোনো কিছু ফর্ম করার চেষ্টা করা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলোকে আমরা, আপনার সাংবাদিকরা জানেন, যখনই নতুন কোনো কিছু ফর্ম করার চেষ্টা করা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে ইলিমিনেট করা হচ্ছে। বলে চাই, যদি দুঃসাহস দেখায় কেউ, তার এই কী বলে পরিণতি যা হবার তাই হবে। আমরা কোনো ক্রমে সুন্দরবনকে আর অশান্ত হতে দেব না। সুন্দরবন হবে শান্তির বন। অবশ্যই সুন্দরবনের সৌন্দর্যের সঙ্গে শান্তিও সেখানে থাকবে। তো আমরা এই দীর্ঘ সময় ধরে, আমি আসলে আই ওয়ান্ট টু রিকল দি স্যাক্রিফাইস অফ মাই ট্রুপস অ্যান্ড অফিসার্স, যেটা বলে আমি শুরু করেছিলাম আলোচনা। তারা যে কষ্ট করেছে এর পেছনে, তো যারা এই বিভিন্ন, কারণ আমরা জানি র্যাব ফোর্স হচ্ছে একটা ডেপুটেশন ফোর্স, কন্টিনিউয়াসলি অফিসাররা আসে যায়, ট্রুপস অফিসাররা আসে যায়। আজকে যে গত বছর 1 নভেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরবনকে যখন দস্যুমুক্ত ঘোষণা করেছেন, তার আগে প্রায় 4 বছর আমরা কঠিন পরিশ্রম করেছি। সেই 4 বছরে ওই সময় কিন্তু অনেকেই আমাদের সঙ্গে ছিলেন না, তারা হয়তো তাদের ইউনিটে ব্যাক করে গেছেন, কিন্তু তাদের শ্রমে, ঘামে, মেধায়, বুদ্ধিতে, দক্ষতায় সুন্দরবন মুক্ত হয়েছে জলদস্যু থেকে। আই রিকল the contribution of all those officers and troops. আর এটা করার পর আমাদের দেশ হচ্ছে, তো আমি সব জায়গায় বলি যে আমরা কিন্তু জাতি হিসেবে খুবই বিস্মৃতিপ্রবণ, সহজেই সব কিছু আমরা অতীত বিশেষ করে ভুলে যাই। তো এই দীপনের সঙ্গে আমার পরিচয় যখন আমি পুলিশ কমিশনার ছিলাম, তখন আমাদের একজন কনিষ্ঠ কর্মকর্তা বললো যে স্যার, এরকম একটা পরিচালক আসছে, সে একটা পুলিশ নিয়ে মুভি করতে চায়। তো আমি বললাম যে তার ব্যাকগ্রাউন্ড কি, নতুন পরিচালক। তখন তার একটু, আমি নিজে একটু অ্যাপ্রিহেন্সিভ হয়ে, নতুন পরিচালক কী ছবি বানাবে সে। তো আমি তার ঠিক আছে সিভি নিয়ে আসলাম। তো সিভি দেখলাম যে সে ভারতে পড়াশোনা করেছে, তার থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে একটা। তো আমি ঠিক আছে নিয়ে আসলাম আমার কাছে। তারপরে নিয়ে আসলো, তারপরে আমরা কথাবার্তা বললাম। তো কথাবার্তা বলার পর আমি ঠিক আছে গো হ্যাঁ, তোমার করো ছবি তুমি, এবং সমস্ত সাপোর্ট তোমাকে আমরা দেবো, কিন্তু আমি কোনো এই ছবি সিনেমার মাধ্যমে আমি কোনো পুলিশের প্রমোশনাল ভিডিও চাই না, পুলিশের প্রমোশনাল ডকুমেন্টারি চাই না, যেটা সে বক্তৃতা বলেছে। আমি চাই একটা পুলিশ কন্টেন্ট থাকবে, বাট ইট শুড বি 100% কমার্শিয়াল মুভি। তো এবং আমি মুভির কাছে শুরু করে দেওয়ার পরেই আমার ওখান থেকে র্যাবে বদলি হয়ে আসে, আর যখন ছবিটা মুক্তি পায় তখন আমি অবশ্য কমিশনার ছিলাম না। এনিওয়ে, তো আমার পরে মনে করলো, যেহেতু আমরা বিস্মৃতিপ্রবণ জাতি, দিস শুড বি ডকুমেন্টেড। এত বড় একটা কাজ হয়েছে, মানুষ তো এক সময় মনে করে না এই সুন্দরবন লাইক দিস, এখানে এরকম ছিল, এই 5 বছর পরে মানুষের মনে থাকবে না এটা। তো তখন আমি দীপনকে ডাকালাম, ওর এসে বলা নাই, কিন্তু দীপন শুধু আমি অ্যাকনোলেজ দিস। ওর টাকা বলে তোমার মতো গল্প একটা বসে আছে। তো ওর সঙ্গে গল্প, কী গল্প স্যার? বলে যে এই গল্প। তারপর আমি আমার ডাইরেক্টর লিগাল মিডিয়াকে বললাম, ওর সঙ্গে দেখা করো, ওর সঙ্গে কথা বলো, এবং তোমার জন্য গল্প একটা বসে আছে। তো আমি আর ওকে মুফতিকে বললাম যে ওকে একটু ব্রিফ করো হোয়াট ইউ হ্যাভ ডান ইন সুন্দরবন। তো তারপরে ও এসে বললো, স্যার তো ইন্টারেস্টিং ঘটনা, তো ছবি মুভি বানানো যাবে। নো, এই মুভিতে আমি অ্যাগ্রি করবো না। তুমি সুন্দরবনে যাও, রিসার্চ করো, তুমি আমার লোকের সঙ্গে সুন্দরবনে যাও, রাত্রে ঘুমাও, ওখানে গিয়ে রাত্রে ঘুমালে বুঝতে পারবা যে র্যাব কী কাজ করছে এখানে। তো
পরে ওকে পাঠিয়ে দিলাম আমরা, প্রথম ট্রিপে গেল সে সুন্দরবনে, স্বাধীন থেকে আসলো সুন্দরবনে, আমাদের দুবলার চর কটকাটও তো এখানে আমাদের ক্যাম্প ট্যাম্প আছে, টেম্পোরারি ক্যাম্প আছে, আমাদের পেট্রোল নৌকায় করে সে ঘুরেছে। আমি বলি ওখানে গিয়ে তোমার গায়ের উপরে 3 ইঞ্চি লবণ জমা না হলে বুঝবা না যে হোয়াট উই হ্যাভ ডান দেয়ার। আর হচ্ছে ওখানে না ঘুমাইলে ওখানে এই আমাকে জেলেরা বলেছে যে যে তারা দিনের বেলায় কখনো তীরে নামে নাই ওই টয়লেট করার জন্য। কেন? বাঘের ভয় না, কিন্তু ডাকাতের ভয়। তো এরকম একটা সিনারিও, এবং যে মানুষ যে কি একটা মানে এটাকে আমরা ইংরেজিতে আমাদের সাহিত্য ছাত্র করিম ভাই আমার বন্ধু ভালো বুঝবে এটাকে আমরা ইংরেজি সাহিত্যে বলি ক্লস্ট্রোফোবিয়া। তো এখন এইটা যে কি একটা ক্লস্ট্রোফোবিক সিচুয়েশনে এই যে এই মানুষগুলো জীবনযাপন করেছে ওখানে জেলেরা, ওখানকার মধু সংগ্রহকারীরা, কাঠ সংগ্রহকারীরা, গোলপাতা সংগ্রহকারীরা, যারা ওখানে স্বাভাবিক জীবনযাপন করে, মানে আশেপাশে যারা ছিল ওখানে তারা, এটা ওখানে না গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা না বললে এটা হবে না। সো ইউ গো অ্যান্ড টক টু দেম, you see how our people operate and you talk to those people যারা স্টেক হোল্ডার, তাহলে তুমি বুঝতে পারবা যে এনভায়রনমেন্টটা কি। তো 7 দিন ঘুরে আসলো, ঘুরে এসে বললো যে স্যার আমার তো ভালো অভিজ্ঞতা হয়েছে একটা, আমি এখন আরও লম্বা গবেষণা করতে চাই। ইটস ভেরি গুড। এই তারপরে তারা ওই টিম নিয়ে গিয়ে প্রায় 1 বছর কষ্ট করে তাদের প্রডিউসড ভেরি গুড বুক। তো এখন আমি মনে করি যে তাদের প্রিপারেশন ভালো, আর দীপনের ফার্স্ট প্রোডাকশন ঢাকায় অ্যাটাক, সেটার সঙ্গেও ঘটনাচক্রে আমার কিছুটা ইনভলভমেন্ট ছিল, আবার এটার সঙ্গেও কোনোভাবে দেখা গেল ঘটনাচক্রে গট ইনভলভ। এনিওয়ে, সো আমি চাইবো যে দীপন এবং তার যে কোম্পানি আছে তারা আমাদের সহযোগিতা একটা ভালো মুভি দর্শকদের উপহার দেবে, এবং এই মুভির মাধ্যমে দর্শক তার যে দেশের রিসোর্স যেটা আছে সুন্দরবন, তার যে অনিন্দ সুন্দর রূপ এবং সৌন্দর্য, সেটি দর্শকদের সামনে উন্মুক্ত হবে। পাশাপাশি এটি আমাদের কত বড় সম্পদের ফ্লোরা অ্যান্ড ফনা সেটি দেশবাসী জানতে পারবে। এর যে পর্যটন পাওয়ার সম্ভাবনা আছে সেটি সম্পর্কে দ্যাট উইল বি আনফোল্ডেড বিফোর দি অডিয়েন্স। সাইমালটেনিয়াসলি এখানে একটা সময় কি রাজত্ব করতো, গ্যাংস্টাররা, গ্যাং কালচার যে রাজত্ব ছিল সেটা সেই কষ্টটা কেমন ছিল সেটা মানুষ জানতে পারবে। এবং এই দেশেরই সন্তানরা, এই দেশেরই ল এনফোর্সাররা সেই গ্যাংদের কীভাবে এখান থেকে ইলিমিনেট করেছেন, বংশ করেছেন জানতে পারবে, এবং এখন যে শান্তি সুবাস বইছে সেটা দেখতে পারবে। এবং এই সব মিলিয়ে আমি মনে করি যে এটা আমরা আগে দীপঙ্করকে আমি ইতিমধ্যে বলেছি যে আমরা কোনো র্যাবের প্রমোশনাল ভিডিও চাই না, আমরা কোনো র্যাবের ডকুমেন্টারি চাই না, প্রমোশনাল ডকুমেন্টারি চাই না। উই ওয়ান্ট দ্যাট ইট শুড বি a very good movie, commercial movie with all elements and everything, but এখানে কি হয়েছে এন্ড অফ দ্য ডে যেন মানুষ হল থেকে বেরিয়ে গিয়ে তারা বুঝতে পারে যে এই জাতি অনেক অনেক অ্যাচিভমেন্টের সঙ্গে এটাও একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। তো এবং আমি এই মুভির সাফল্য কামনা করছি এবং আশা করি যে এটা একটা ভালো মুভি হবে। আর এটা তৈরি হতে কতদিন লাগবে? 1 বছর না, 1 বছর লাগবে। বাই দিস